এক বছর আবারও ঘুরে আসতে যাচ্ছে। এক বছর আর জি করে যেভাবে একজন কর্তব্যরত চিকিৎসকের মৃত্যু হয়েছিল, যেভাবে তার উপরে শারীরিক নিপীড়ন হয়েছিল, তার এক বছর হতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই। এখনো সুবিচার অধরা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, তারপরেও একের পর এক ঘটনা ঘটেই গেছে। গোটা রাজ্য আলোড়িত হয়েছিল, গোটা দেশ, এমনকি বিশ্বেও এই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছিল। কিন্তু তৎসত্ত্বেও নারী নিপীড়ন, মেয়েদের উপরে নিপীড়ন, মেয়েদের উপরে অত্যাচার, মেয়েদের উপরে হেনস্থা, এটা বন্ধ হয়নি। আসলে মেয়েদের শরীরকে ভোগ্য বস্তু বলে ভাবার যে সামাজিক পরিমণ্ডল আমরা তৈরি করেছি, যে সামাজিক মানসিকতা বলে যে মেয়েরা যতটা না মানুষ, তার চেয়ে অনেক বেশি ভোগ্যপণ্য, এই মানসিকতার মধ্যেই বোধহয় এই সমস্যাটা লুকিয়ে আছে। বারবার করে এই সমস্যাটাই সামনে চলে আসে। আমাদের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যে ভঙ্গিতে বা যেভাবে এটার মোকাবিলা করবার চেষ্টা করেন, সেটা আসলে খুব যান্ত্রিক, তার মধ্যে গভীরতা কম। বারবার করে মনে হয় মেয়েদের যতদিন না পর্যন্ত মানুষ ভাবার অভ্যাস হবে, সর্বত্র পুরুষ এবং মহিলা আসলে সমান মাপের সমান মাত্রার একজন মানুষ, এই ভাবনাটা যদি সর্বস্তরে ছড়িয়ে না দেওয়া যায়, সেই ভাবনার অনুসারী সমাজ পরিমণ্ডল যদি তৈরি না করা যায়, তাহলে এই হেনস্থা দূর হবার নয়। রাজনৈতিক নেতারা তাদের মতো অঙ্ক কষবেন, কেউ এটাকে ব্যবহার করে তাদের মতো করে রাজনীতি করবেন। আর অন্যদিকে আমাদের এই রাজ্যের যে সংস্কৃতি, সেটা তো মদ আর এই ভোগ্যপণ্য বিতরণের মধ্যে একটা ফারাক রাখা হয়নি, অবাধ বিতরণ চলছে। আমি ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো, কেন মেয়েরা শুধু ভোগ্য প্রাণী হয়ে থেকে গেল, কেন মানুষ হতে পারল না। মিরাতুন নাহার, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার আমাদের সঙ্গে রয়েছেন। আমরা সরাসরি মিরাতুনদের কাছ থেকে এই বিষয়টা জানতে চাই। কাজের জায়গাতে মেয়েরাও এগিয়ে আসুক, কাজের জায়গাটা সমানভাবে, কারণ দক্ষতায় যোগ্যতায় কোনো অংশে তো কেউ কম নয়, পুরুষের চেয়ে মেয়েরা কোনো অংশে কম নয়। তৎসত্ত্বেও আমরা বাস্তবে যেটা দেখছি যে মেয়েদের কাজের জগতে নিয়ে আসবার পরেও তাদের উপরে নিপীড়ন, নির্যাতন নানাভাবে হচ্ছে। ওই যে বললাম, সমাজ মানসিকতা তৈরি হয়ে রয়েছে যে মেয়েদের ভোগ করার বস্তু। আরো যেটা মারাত্মক মিরাতুন্দি, যে প্রশাসনের মাথায়, এটা তো ঘটনা, রাজনীতিতে মেয়েরা আসুক, এটা তো সবারই কাম্য যে রাজনীতির যে পরিচালনা সেখানে মেয়েরাও থাকুক, কিন্তু সেই রাজনীতিতে মেয়েরা আসবার পরে আমাদের যে সমাজ মানসিকতা, সেটাকে কি কেউ পাল্টাতে পারে? আমাদেরই রাজ্যে একজন মহিলা প্রশাসকিত রাজ্যের মাথায়, তারপরে তার আচরণটা কি আমাদের এই সমাজ মানসিকতার থেকে খুব আলাদা? আমি বলছি পুরুষতান্ত্রিক যে ভাবনার মানসিকতা, তার থেকে কি আলাদা হতে পারলো? এই বিপদটা কি করে এড়াবো? যে মেয়েদের নিয়ে আসলাম, কিন্তু মেয়েরাও যদি পুরুষবাদকে বা একটা ওই যে মেয়েদের ভোগ্যপণ্য হিসেবে দেখানোতেই মেয়েরাও যদি বিশ্বাস করে, সেটাকে কি করে প্রতিরোধ করা যাবে? এটা সত্য, মেয়ে পুরুষ উভয়ই প্রথম থেকে ওইভাবে পুরুষ আর মেয়েকে তৈরি করছে, উভয়ই। মেয়েরাও তো সমাজ দ্বারা, সমাজেরই সোশ্যাল প্রোডাক্ট, তারাও তো সমাজের থেকেই উৎপন্ন হয়েছে, এবং তারা কখনো ওই প্রথম জন্মের পর থেকেই এমনভাবে তারা ব্যবহৃত হয়েছে বা মানুষ প্রতিপালিত হয়েছে, মানুষ হতে বলবো না, প্রতিপালিত হয়েছে। প্রতিপালনের ক্ষেত্রে তফাৎটা রয়ে যাচ্ছে। আমি একটা কথা এখানে বলি, তুমি এর কথা তুলেছো, আমাদের হাসপাতালে, সরকারি হাসপাতালে নিহত চিকিৎসকের কথা, এখানটা বললেই বুঝতে পারবে। এই নিহত চিকিৎসককে আসলে রাজনৈতিক কর্মকাণ্ডের পথে বাধা হচ্ছিল বলে, সরকারি কর্মকাণ্ড না, সরকারি হাসপাতালে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড চলছিল। সরকারি হাসপাতালকে একেবারে বসিয়ে দিয়ে রাজনৈতিক উন্নয়নের, দলীয় রাজনীতির উন্নয়নের কর্মকাণ্ড অবাধে চলছিল। এই মেয়ে সেখানে, চিকিৎসক মেয়ে সেখানে বাধা হচ্ছিল। সে কিন্তু মেয়ে হিসেবে বাধা হয়নি, সে মানুষ হতে পেরেছিল। এখানেই তার, সেই জন্যে তাকে মরতে হতো। মরতে কথাটা বললাম বলে আমার খুব খারাপ লাগছে, কিন্তু এখানে লক্ষ্য করো, এই চিকিৎসককে, অন্য অনেক চিকিৎসক ছিল
পুরুষ চিকিৎসকের সংখ্যা কম ছিল না, কিন্তু এই চিকিৎসককে হত্যা করা হলো। এটা খুব ভালো করে মন দিয়ে যদি সবাই শোনে ভালো হয়। হত্যা করা হলো, হত্যা। তারপরে ধর্ষণটা আরোপ করা হয়েছে। আমাকে সবাই বলতে পারে যে রে বাবা, তুমি তো আইন টাইন নিয়ে ঘাটছো দেখি, আইনে কি সেটা মামলা থেকে বা সেভাবে কোনো প্রমাণ পাওয়া গেছে যে তাকে ধর্ষণ করা হয়নি, আগে আগে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে? পরিষ্কার সমস্ত ব্যবস্থাপনার মধ্যে পরিষ্কার স্পষ্ট হয়ে উঠেছে। একজন সিভিক ভলেন্টিয়ারের সম্বন্ধে প্রশাসনিক প্রধান ঘোষণা করেছেন রাস্তায়, ওই ধর্ষক আমি বলে দিচ্ছি, ওকে ফাঁসি দেওয়া হবে। অর্থাৎ হত্যার ঘটনাটাকে পুরোপুরি ঢাকা দেওয়া হয়েছে। আর মেয়ে বলেই তার উপর ধর্ষণ হয়েছে কথাটা বলতে পেরেছে। পুরুষ হলে তো বলতে পারতো না, পারতো? পুরুষ হলে বলতেও হত্যা হয়েছে, কিছু ঢাকার উপায় ছিল না। কিন্তু মেয়ে বলে বলেছে যে তাকে ধর্ষণ করে হত্যা করেছে একদম সিভিক ভলেন্টিয়ার, তার ফাঁসি দেওয়ার হুকুম দিয়ে দিলাম আমি। এটা তো মেয়ে বলেই সম্ভব করেছে। আর তুমি একটা কথা সুর একটু, যেহেতু তুমিও একটা সমাজের থেকে উৎপন্ন মানুষ, সেই জন্য সুরটা কি বলছো, মেয়েরাও মেয়েরাও মেয়েরাও, আমি সেটাতে বিশ্বাস করি না। পুরুষ এবং মেয়েরা পাশাপাশি সমান মানুষ। মেয়েরাও কর্মক্ষেত্রে কেন নির্বিঘ্ন না থাকবে, নিরাপদে না থাকবে? মেয়েরাও কেন কর্মক্ষেত্রে আসতে পারবে না? আমার প্রশ্ন এটা নয়। মেয়েদেরকে সমস্ত রকম বাধা প্রতিপালিত করার ক্ষেত্রে তাদেরকে সক্ষম বলে মানাই হয়নি। এখানেই আপত্তি। এখনো চলছে সেই ব্যবস্থা। মেয়ে এখনো স্বনির্ভর হচ্ছে। কালক্রমে বহুকাল বাদে এখন মা বাবারা মেয়েদেরকে স্বনির্ভর করার চেষ্টা করছে, তাও বিত্তবান পরিবারে। বিত্তহীন পরিবারে কি চলছে? তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, ওই যৌন আক্রমণ থেকে রক্ষা করার জন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, নাবালিকা বলে। এ ব্যবস্থা আমরা করতে পেরেছি। আচ্ছা, আমি একটু গুছিয়ে বলি কথাটা, একটু হয়তো ছড়িয়ে যাচ্ছে। ব্যক্তি দৃষ্টিভঙ্গি আচ্ছন্ন আমাদের দেশে, পুরুষ নারী নির্বিশেষে। এখনো মেয়েরাও কিন্তু একেবারে আমার মতন এরকম মুক্ত ভাবনা ভাবতে পারে না, পারে না। আমি একদম পরিষ্কার স্পষ্ট ভাষায় বলছি। ব্যক্তি মানুষ ভাবতে পারছে না যে দুজনেই আমরা সমান মানুষ। পরিবার ভাবতে পারছে না, এখনো পরিবারে সেই ব্যবস্থা চালু রয়েছে, দুজনকে দুভাবে প্রতিপালিত করা হয়, এখনো চালু রয়েছে। কিছুতেই বিশ্বাস করে না সমান মানুষ। সমাজ, তুমি যেটা বলছিলে, আমি বলবো আজকে সোশ্যাল মিডিয়া বলে একটা খুব শব্দবন্ধ ব্যবহৃত হয়, আমাদের সময় ছিল না। এই সোশ্যাল মিডিয়া, সেখানেও মেয়েদেরকে ঠিক একই দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে, সমান মানুষ হিসেবে নয়। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, এসব কর্পোরেট সংস্থা টংস্থা আছে না, এই প্রতিষ্ঠানগুলো মেয়েদেরকে ওই ভোগ্য দ্রব্যের মতনই ব্যবহৃত হচ্ছে এসব ক্ষেত্রে। যেখানে বাণিজ্যিক লাভালাভের হিসাব আছে দুটো ক্ষেত্র, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সব সোশ্যাল মিডিয়ার কথা বলছি, যেটা আমরা যেগুলো পড়ি দেখি সব। আর বাণিজ্যিক প্রতিষ্ঠান, বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেগুলো রাজনীতি, সরকার আর আমি বলছি না, কারণ সরকারও বলা যায়, সরকারের নামে যা চলছে এখন সেটা হচ্ছে শাসক দল পরিচালিত রাজনৈতিক ব্যবস্থাপনা। সরকার নেই দেশে, না কেন্দ্রে না কোনো রাজ্যে, সরকার বলে কিছু নেই। ফলে সেই রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্যেও এই মানসিকতাটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। আর শেষ বলবো, যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছুতেই কিছু করতে পারছি না, ওই বাণিজ্য রাজনীতি, সরকার, এখানেই আমরা থামতে পারি, এখানেও আমরা থামতে পারি। কোনো ক্ষেত্রেই দেখা যাচ্ছে না যে মেয়েদেরকেও না, আমি বলছি মেয়েদেরকে সমান, একেবারে সমান মানুষ হিসাবে গণ্য করার কোনো ব্যবস্থাপনা নেই। উল্টে কি হচ্ছে, উল্টে তাদেরকে ভোগ্য দ্রব্য, আমি প্রাণীও বলবো না, ভোগ্য দ্রব্যের মতন সর্বত্র ব্যবহার করা হচ্ছে। তাদের নিরাপত্তা নিয়ে চিন্তার পরিস্থিতি তৈরি করা হচ্ছে। রাজনীতির ক্ষেত্রে, তুমি রাজনীতির কথাটা বোধহয় বিশেষভাবে জানতে চাইছিলে, রাজনীতির ক্ষেত্রে কি হচ্ছে, দলীয় রাজনীতির প্রতিনিধি যারা, তরুণ প্রতিনিধি যারা,
মাঝবয়সী প্রতিনিধি যারা, যারা পুরুষ বলে নিজেদেরকে মনে করে এবং তাদের কাছে দুটো ভোগ্য জিনিস তাদের সাপ্লাই করা হয়, বিতরণ করা হয়। একটা হচ্ছে মদ, আরেকটি হচ্ছে মেয়ে। মানুষ আর বলছি না, মদ আর মেয়ে তাদেরকে বিতরণ করা হয়। এই হয়েছে গত যে শহীদ দিবস উপলক্ষেও সেটা হচ্ছে। সেই ধরনের ব্যাপারগুলো একটা ওপেন আর একটা ভেতরে, এগুলো চলছে। এখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা মনে করে আমার প্রাপ্য দুটো, দুটোই তার ভোগ্য, দুটোই তাকে উন্মত্ত করে দেয়, মানুষ করে না, অমানুষ বানায়। সেই প্রক্রিয়া চলছে। অতএব রাজনীতি ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হচ্ছে আমরা দেখছি, কিন্তু মুশকিল হচ্ছে এই ব্যবহৃত করতে পারার সুযোগটা তুলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদপত্র, যেটা বলতে ভুলে গেলাম, বিজ্ঞাপন ইত্যাদি। বিজ্ঞাপন ইত্যাদিতে এখন অবশ্য একটু উন্নতি হয়েছে, পুরুষকেও ব্যবহার করা হয় বিজ্ঞাপনে। পুরুষ এখন ব্যবহৃত হচ্ছে, আগে কিন্তু পুরুষরা হতো না। মেয়েদের দেহটাকেই বিজ্ঞাপনে রীতিমতো কাজে লাগানো হতো, এবং দেহ নয়, দেহ লাবণ্য। মেয়েরাও এখন, মেয়েদের মধ্যেও এক ধরনের বিকৃতি দেখা দিয়েছে। বিকৃতি বলবো না, ভাবনাটা হচ্ছে ঠিক বাণিজ্যায়ন একদম, মানে বাণিজ্য বা পয়সা আসবে তাতে গা ভাসিয়ে দাও। না না, আর একটা মানসিকতার মধ্যে একটা গোলমাল দেখা দিয়েছে, যে যারা সুবিধাজনক অবস্থায় রয়েছে তারা, বিভিন্ন সুবিধাজনক, অর্থ আছে, প্রতিপত্তি আছে, খ্যাতি আছে, সব আছে, কিন্তু তারাও একটা ব্যাপার, পুরুষরা যে তাণ্ডবটা এতদিন ধরে ঘটিয়েছে তাদের দেহ নিয়ে, তাদের এখন একটা মানসিকতা হয়েছে, আমি দেখাবো, যত দেখবে দেখো, ঠিক করতে পারো করো, আমি আমার দেহটাকেই দেখাবো। এটা এটা আমরা শিখেছি। অশ্লীলতা বা অশালীনতা নয়, অশ্লীল কাকে বলে না, হাফ নেকেডকে, অর্ধ উলঙ্গ যারা, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে, তাদেরকে বলা হয় অশ্লীল পোশাক, অশ্লীলতা পোশাক প্রদর্শন করছে। পুরোপুরি যদি নগ্ন হয় তাহলে অশ্লীল হয় না। মেয়েরা কিন্তু এখন অশ্লীলতা, যারা সুবিধাজনক জায়গায় আছে, তারা অশ্লীলতা প্রদর্শন করে এই কথাবার্তাটা দিতে চাইছে, কত দেখবে দেখো, কত ভোগ করবে করো, আমি আমার দেহ আছে, আমি দেখাবো তোমারটাকে। বুঝতে পারছে না এই দেহটাই হচ্ছে মেয়েদের সব থেকে বেশি বিপদ আনে, আর আনার ব্যবস্থা রয়েছে সমাজ ব্যবস্থার মধ্যে। তোমার উপরে বিপদ কেউ ঘটাবে না, তুমি সুবিধাজনক অবস্থায়, কিন্তু নিরীহ একদম সুবিধা করি যারা, হারা যারা মেয়ে, যারা দারিদ্র সত্ত্বেও লেখাপড়া শিখতে চাইছে, রাস্তায় বেরোতে চাইছে, হেঁটে স্কুলে যাবে, কলেজে যাবে, দূরের জায়গায়, তাদের উপরে এই লোভী প্রাণীদের নজরটা পড়ছে, সহজলভ্য হচ্ছে। তাদের মা বাবারা তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে যৌন সুরক্ষা দিতে চাইছে। আমি কিছুদিন আগে একদম আমি সরকারি পরিসংখ্যান নিয়ে দেখেছি, মাত্র কয়েকদিন আগে একটা অনুষ্ঠান করেছি আমি যে কিভাবে প্রসূতি, মানে নাবালিকা প্রসূতির মৃত্যু হচ্ছে এই রাজ্যে একেবারে সরকারিভাবে স্বীকৃত। হ্যাঁ, যারা ওই খুব কি বলবো, বলিষ্ঠতা দেখাচ্ছে, আমার এক এক সময় মনে হয় বলিষ্ঠতা দেখাচ্ছে, সাহসিকতা দেখাচ্ছে, ছেলেদেরকে শিক্ষা দিতে চাইছে, কত দেখবে দেখো। আমি গতকাল না গত পরশু, গতকালই দেখলাম, রাস্তায় যেতে যেতে আমি একটা যৌন হেনস্থা প্রতিরোধমূলক অনুষ্ঠান, হ্যাঁ, সংস্থা ওটা নয়, প্রতিষ্ঠানে, তাদের আহ্বানে রিসোর্স পার্সন হিসেবে যাচ্ছি। যেতে যেতে আমি দেখছি একটি মেয়ে রাস্তায় হাঁটছে, তার হাফ প্যান্টটা, মানে নিচে পরিহিত যে পোশাক, সেই প্যান্টটা হাফ প্যান্টের থেকেও ছোট, একদম পাবলিক রাস্তায় হাঁটছে। কোনো পুরুষকে আমি আজ পর্যন্ত এরকম ভাবে এই প্যান্ট পরতে দেখিনি। অর্থাৎ ওই আধুনিকা মেয়েকে দেখাতে চাইছে যে আমার দেহটাই তোমার লক্ষ্য, আমি দেখিয়ে দিচ্ছি, কত দেখবে দেখো, আমি এই পোশাকে হাঁটব। কিন্তু আমার তো মনে হয় সভ্যতা বিরোধী আচরণ করছে। সভ্যতার প্রথম কথা হলো তুমি তোমার নগ্ন দেহটাকে আচ্ছাদিত করবে,
আদিম মানুষ কিন্তু উলঙ্গ হয়েও চলতে আদিম মানুষরা, তাতে সভ্যতার হানি হতো না, তারা অসভ্য ছিল, তারা অনেক বেশি সংযত ছিল। আজকে আমরা কি না সভ্যতার যে পোশাক দ্বারা আচ্ছাদনটা, আমরা সবকিছু ঢেকে রাখি, সবকিছু। রোকেয়া বলেছিলেন যে আমরা একটা টেবিলকে সুন্দর ঢাকনা দিয়ে ঢেকে রাখি, আমরা আমাদের বিছানাটাকে সুন্দর একটা চাদর দিয়ে ঢেকে রাখি। ঢেকে রাখাটাই সভ্যতার মূল কথা। ঠিক তেমনি মানুষের দেহ, সে পুরুষ হোক নারী হোক, সে আচ্ছাদিত রাখবে, নগ্ন দেহে বেরোবে না, এটা উভয়ের জন্য প্রযোজ্য, সমানভাবে প্রযোজ্য। কিন্তু আমরা কি করলাম, আমরা কিছু ধর্মাবলম্বী মানুষ আছে, কিছু ধর্মাবলম্বী মানুষ হতে যেন ইসলাম ধর্মাবলম্বী না বোঝা হয়, খ্রিস্টান ধর্মাবলম্বী যাজক পর্যায়ে যাদেরকে ভগিনী বলা হয়, সিস্টার বলা হয়, তাদের পোশাক লক্ষ্য করেছ, আপাদ মস্তক তাদের আচ্ছাদিত থাকে, তাদের মাথা ঢাকা থাকে। আবার ইসলাম ধর্মাবলম্বী মেয়েরা বোরখা পরে, শুধুমাত্র চোখ দুটো দেখা যাবে, শরীরটা মুখটা সবটাই ঢাকা থাকবে। দেখতে দেখতে আমার মনে হয় এরা পুরুষের চোখ থেকে, পুরুষের কামুকতা থেকে নিজেদেরকে রক্ষা করে। এতে তো পুরুষদের লজ্জা হওয়া উচিত যে এরা তার অন্য কোনো প্রাণী থেকে নিজের দেহটাকে ঢাকবার জন্য এরকম করে না। অনেকে এগুলোকে খুব খুব আমাকে শুনতে হয়েছে, মীরাতুন্দি আপনাদের সমাজে এরকম আছে, আপনি কিছু বলেন না কেন? আমার তো তখন পাল্টা প্রশ্ন করতে ইচ্ছে করে যে কাদের ভয়ে ওরা এরকম দেহটাকে আচ্ছাদিত করে? পুরুষরাই ওদেরকে শিখিয়ে দিয়েছে এইভাবে আচ্ছাদিত হয়ে তুমি বেরো, যেখানে খুশি যাও। এখন সেইটুকু ছাড়পত্র পেয়েছে, দেহটাকে এতটা আচ্ছাদিত করতে হবে কেন? এমনকি যারা যারা এই ইত্যাদি ধর্মাচরণ করেন যে সমস্ত মহিলারা, তাদেরকেও আপাতমস্তক এইরকম পোশাক পরতে হয়, অবশ্য পুরুষদেরও পরতে হয় ওদের, সেটাই বা মেয়েদের বেশি কেন? অর্থাৎ নিজেদেরকে তারা দেখাতে চান যে আমরা অত্যন্ত সুসভ্য। এই সভ্যতা কথাটা কি পোশাকের সঙ্গে জড়িত হয়ে গেল। আর আজকে আমরা কি করছি না, সেই পোশাকটাকে ফেলে দিয়ে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আমরা মেয়েরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছি। এবং প্রচারটাও তো একদম, প্রচারটা এভাবে আনা হয় মীরাতুন্দি, যে পোশাক যত কম পড়বে সে তত সাহসী। আমি একবারে কোট আনকোট বলছি, তথাকথিত বাণিজ্যিক পত্র পত্রিকা সাহসী, সাহসটা নাকি এখানে থাকে। আর সেই সাহসটা দেখায় সুবিধাভোগীরা, যারা সেরকম সুবিধার দরিদ্র ঘরের অসহায় মেয়েরা এই সাহস দেখাতে পারে। বরং অসহায় মেয়েরা এরকম বেশ কাপড়টা উঁচু করে কোমরে কাপড়টা জড়িয়ে অত ঢাকাঢুকি না দিয়ে ব্লাউজ পরার, ব্লাউজটা কেনারও তাদের শক্তি নেই, খেতে কাজ করে যারা, তাদের পোশাক কিন্তু তত বেশি ঢাকা থাকে না। তারা অর্থাভাবে পারে না, তারা দেহটা দেখাবার জন্য করে না, আর তাদের সেই দেহের দিকে লোলুপ দৃষ্টিতে কেউ তাকায় না। বরং সুবিধাভোগীরা দেহটাকে এমনভাবে উন্মুক্ত করে, দেহ লোলুপ পুরুষেরা তারা কিন্তু তাদের প্রতি আকৃষ্ট হয় এবং ভোগ কামনাটা তারা তৃপ্ত করে অসহায় মেয়েদের। মেয়েরা একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আমি আপনার কাছে একেবারে নির্দিষ্ট করে জানতে চাইবো, কারণ আমাদের আজকে একটু দেরি করে শুরু করতে হয়েছে বিশেষ কারণে। শেষে যেটা জানতে চাইবো মীরাতুন্দি, যে এই যে আবারও 1 বছর কেটে গেল, অনেকেই আবার পথে নামবেন, আবার বলছে আন্দোলন করতে হবে মহিলাদের নির্যাতন হেনস্থার বিরুদ্ধে। ঠিক এখানে আপনি কি বলবেন? মানে গোটা রাজ্য জুড়ে আবারও হয়তো একটা প্রতিবাদ হবে, কিন্তু এই আনুষ্ঠানিক প্রতিবাদের বাইরে প্রতিদিন জীবনযাপনে, তার অনুশীলনে কোথাও মেয়েদের মানুষ বলে ভাবার এই চিন্তাটা কি ফিরবে? মানে আমি যদি আরজি করের ঘটনাকে সামনে রেখেই বলি, রাজনীতি, সমাজনীতি সবকিছু একেবারে দূষিত হয়ে গেছে এই অবস্থায়। একটা কথাই এর উত্তর দেওয়া যায়, এই যে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে একটা অসত্য সত্য রূপে, নিতান্তই অসত্য সত্য রূপে, পুরুষ তুমি নির্যাতনকারী, আমরা মেয়েরা নির্যাতিতা, এবং ওই সরকারি হাসপাতালে সেই রকম নির্যাতন কাণ্ডটি ঘটেছে। এটি কিন্তু খুব খুব লক্ষণীয়। হত্যাকাণ্ডটাকে নির্যাতন কাণ্ড, মহিলা নির্যাতন বলে দেখানো হচ্ছে। হত্যাকাণ্ডটা তো সকলের জন্য নির্যাতন,
আর ওখানে একদম। ধর্ষণটাকে বেশি হাইলাইট করা হচ্ছে। যারা যারা এরকম প্রতিবাদী নামছেন তারা কিন্তু ওটাই বলছেন যে ধর্ষণ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে ধর্ষণ করে, এটার উপরে জোর দিচ্ছেন। এখানেই আমার বক্তব্য, আমার সঙ্গে মিলবে না ওদের। এখানে ধরে নেওয়া হচ্ছে পুরুষের বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদ, সেই সমস্ত নির্যাতনকারী পুরুষের বিরুদ্ধে পুরুষ মহিলা মিলে প্রতিবাদ। কিন্তু সেই পুরুষরা কি প্রতিবাদ করছে না, মেয়েদের উপরে এরকম হিংসা নামিয়ে আনা যাবে না, যৌন হিংসা। অর্থাৎ দুটো প্রতিপক্ষ রয়েই যাচ্ছে। তারাও টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে পুরুষ ও নারী প্রতিপক্ষ। পুরুষকে সাবধান করা হচ্ছে, রাজনীতি ক্ষেত্রে পুরুষদের উপর দোষারোপ করা হচ্ছে, মেয়েদের উপরে এই যৌন হিংসা নামিয়ে আনা হচ্ছে। কারোর মধ্যে কখনো এই শব্দ উচ্চারণ করতে দেখেছো বা এই ভাবনা যে আমরা সমান মানুষ? রাত দখলের চিন্তার মধ্যে একটা ব্যর্থতা আছে। রাত দখল মানে মেয়েরা রাত দখল করছে, কি সাংঘাতিক ভাবে। রাতে তার মানে আমরাও রাত দখল। একদম, মানে রাতে মেয়েদের বেরোনোর বিষয়টা নেই, এটা মেনে নিয়েই যেন রাত দখল। তার বিরুদ্ধে এইরকম একটা প্রতিবাদের কানুনি একটা রূপ দেওয়া হয়েছে। এখানেই কিন্তু এর মধ্যেই সেই আমি যেটা বলতে চাইছি সেই উৎসটা লুকিয়ে রয়েছে, বৈষম্যের উৎস। কেন দিন রাত পৃথিবীর সর্বত্র, দেশের সর্বত্র মেয়েদের জন্য উন্মুক্ত থাকবে না কেন? মেয়েরা তো মানুষের দ্বারা সেখানে আক্রান্ত হবে। তার যৌনাঙ্গকে শুধুমাত্র আরেকজনের যৌনাঙ্গ দ্বারা আক্রান্ত হবে, এইভাবে প্রকৃতি তৈরি করেছিল। একটা সৃজনশীলতার ব্যাপার আছে, একটা তৃপ্তি লাভের ব্যাপার আছে, একটা ভালোবাসার সম্পর্কের ব্যাপার আছে। এই যৌন সম্পর্কটা, সেটাকেই ভুলিয়ে দেওয়া হয় আজকে। আর রাত দখলের চিন্তাটা তো আমি সেই জন্য যাইও না। রাত দখল মানে দিন রাত সর্বত্র দখলের প্রশ্নই ওঠে না। আমাদের জন্য উন্মুক্ত রয়েছে, তোমরা আমাদের বাধা দিয়েছ। এটাই হচ্ছে দিতে হওয়া উচিত। পুরুষ বুঝতে পারছে না যে সে আর একটা মেয়ে দুটো সমান মানুষ। এই ভাবনাটা আজকে চালিয়ে দেওয়া খুব জরুরি, খুবই জরুরি। এখনো চালিয়ে দিতে পারিনি। আপনি বলছেন যে এই ভাবনাটা যে মানুষ ভাবতে হবে, পুরুষ আর নারী মেয়েদের কোনো ফারাক নেই, এই ভাবনাটা যদি সর্বস্তরে না ছড়ায় তাহলে আসলে কোনো কিছুই টুকরো টুকরো ভাবে ভেবে আমরা কোনো সমাধানের জায়গায় দিতে পারবো না। একটা বাক্যে বলি, সমান সম্ভাবনা নিয়ে পুরুষ এবং মেয়ে জন্মায়, সমান সম্ভাবনা নিয়ে। সেটা বিকশিত করার সুযোগ পায় পুরুষেরা, মেয়েরা পায় না। এটা বন্ধ, শুধুমাত্র দেহের পরিচয়টা বন্ধ হোক।